দর্শক, ছোটবেলায় পাঠ্য বইয়ের পাতায় পড়া হেমিলিয়নের বাঁশিওয়ালার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই বাঁশিওয়ালার বাঁশির মায়াজালে শিশুরা মা বাবা আর স্বজনদের ছেড়ে তার পেছনে ছুটে যায়। কেন এমন গল্প তা বলছি একটু পর, তবে তার আগে ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বলছিলাম হেমিলিয়নের বাঁশিওয়ালার গল্প। শহরের মেয়রের প্রতারণার কারণে সেই বাঁশিওয়ালা শিশুদের নিয়ে গিয়ে প্রতারণার জবাব দেয়। তবে আপনার সাথে শিশু অপহরণকারীদের কোনো স্বার্থের দ্বন্দ্ব না থাকলেও শিশু চোর ও অপহরণকারীরা হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো শিশুদের মায়ার জালে ফেলে তুলে নিয়ে যাচ্ছে। কোন প্রক্রিয়ায় কেমন করে শিশুদের তুলে নিয়ে মায়ের বুক খালি করে দিচ্ছে ছেলে ধরা মানুষরূপী হায়নারা? ক্রাইম ওয়াচের এবারের পর্বে ঢাকা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ঘুরে তারই অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। ৯০-এর দশকে ছেলে ধরার গল্প শুনেনি এমন লোকের সংখ্যা খুব কমই ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছেলে ধরার আতঙ্ক তাড়া করত মা বাবার মনে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে কাউকে সন্দেহ হলেই ছেলে ধরা হিসেবে গণপিটুনি দেয়া হতো। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ঘনবসতিপূর্ণ এলাকায় আবারও শুরু হয়েছে শিশু চোরদের আনাগোনা। শুধু তাই নয়, এবার তারা টার্গেট করে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে। এমনও ঘটনা আছে যেখানে ভাসমান গর্ভবতী মায়েদের টার্গেট করে তাদের টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের নিয়ে যাচ্ছে। আমি আল্লাহর রাস্তে নিয়ে সিজার করাই, তুমি মন চাইলে বাচ্চাটা যদি দিয়ে দাও, দিয়ে দিলে তোমার আমি কিছু টাকা দেবো। তাকে এই প্রলোভন দেখানোর পর তিনি রাজধানীর মগবাজারে ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত একটি ক্লিনিকে বাচ্চা প্রসব করেন। সেখানে স্বপ্নাকে নেশার ট্যাবলেট খাইয়ে তার কোল আলো করে আসা সন্তানকে নিয়ে যায় একটি চক্র। ফলের রস খাওয়াই মাইয়াটা লইয়া গেছে গিয়া, বেরিয়ে কাপড় দিয়ে বেচাই লয়ে গেছে গা। আর স্বপ্নার সন্তানকে চুরি করে নিয়ে যেতে সহযোগিতা করেন ওই ক্লিনিকেরই এক আয়া। এই অভিযোগ স্বপ্নার। বেরিয়ে আঙ্গুরে ছলনা দিয়ে লইয়া গেছে, কয় সিজারের একটা কেউ লাগবে না, আমি আল্লাহর রাস্তে করাই। মহিলা বলতেছে যে বাচ্চা কিনে নিছে, কিন্তু বাচ্চা কিন্তু এদিকে কিনা হয় না। পরে ওই মহিলা বলছে যে মহিলা ক্লিনিকে চাকরি করে। পরে মহিলা স্বীকার গেছে যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলে নিছি। ক্রাইম ওয়াচ টিমের কাছে এমন অভিযোগ আসার পর আমরা স্বপ্নাকে নিয়ে যাই মগবাজারের ওই ক্লিনিকে। সেখানে ক্লিনিক কর্তৃপক্ষ স্বপ্নার বাচ্চা চুরির দায় দায়িত্ব নিতে চায়নি। বলতে কি ওনাকে নিয়ে সাথে করে হয়তো এইরকম কথা করছে, আমরা জানি না, আমরা জানি ওনার আত্মীয়। ক্লিনিকের যে আয়ার তত্ত্বাবধানে স্বপ্নার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে যায় একটি চক্র, তার সাথে কথা বলতে ক্রাইম ওয়াচ টিম হাজির হয় মহিলার বাসায়। এই পথ সেই পথ ঘুরিয়ে ক্রাইম ওয়াচ টিমের সাথে কথা হয় মহিলার। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি মহিলা। পরে কথা বলবেন বলে ওই এলাকা থেকে সটকে পড়েন তিনি। তবে ভাগ্যক্রমে বাচ্চা চুরির কয়েকদিনের মাথায় মগবাজার মোড়ে তার সন্তানকে ফিরে পান স্বপ্না। দেখি আমার বাচ্চা লয়ে যাইতে গিয়েছে, তখন আমি রিক্সাতে লাফ দিয়ে ধরছি আমার বাচ্চারা। আর শারমিনের সন্তান আলামিনকে একটি চক্র টার্গেট করে বহুদিন আগেই। তার ছোট ছেলে আলামিনকে কিভাবে নিয়ে যাওয়া যায় তার ফন্দি আটে ওই চক্রটি। 20,000 টাকার লোভ দেখিয়ে শারমিনের কোল থেকে আলামিনকে কেড়ে নেয় ওই চক্র। ক্রাইম ওয়াচ টিমের কাছে এমন অভিযোগের পর যাদের মধ্যস্থতায় শারমিনের ছেলেকে চাঁদপুরের মতলবে বিক্রি করে দেয়া হয়েছে, তাদের সন্ধানে আমরা মানিকনগর এলাকায় এবার ক্রাইম ওয়াচ টিম। কথা হয় এক আইনজীবীর মুহুরীর সাথে। তিনি জানান তার নিঃসন্তান ভাগ্নির কাছে আছে আল আমিন। শারমিনের আকুতির পর তিনি রাজি হন আলামিনকে ফিরিয়ে দিতে। মোবাইল ফোনে কথা বলেন মতলবে ভাগ্নির সাথে। খায়রুন্টি ফোন দিয়ে আমার চেম্বারে আইছে গো, বাচ্চাটা রয়ে যে সাংবাদিক সাহেবরা তো আইসি, আবার ওই বাচ্চা ও জাগো বাচ্চা তারাও তো আইসি। পরের দিন আবারও ক্রাইম ওয়াচ টিম হাজির সেখানে। অপেক্ষা কখন আলামিন আসবে।
অবশেষে তারা আসলেন আলামিনকে নিয়ে। দীর্ঘদিন পর মা ছেলের মিলন। আদরের সন্তানকে বুকে নিয়ে আবারও শারমিন চলে যান তার পুরনো ঠিকানা কমলাপুর রেল স্টেশনে। সন্তানকে ফিরে পাওয়ার পর আনন্দে আত্মহারা শারমিন ও তার আশপাশের লোকজন। স্বপ্না আর শারমিন তাদের সন্তানদের ফিরে পেলেও এমনও মা আছেন তাদের সন্তান কারা, কোথায় নিয়ে গেল তাও জানা নেই সন্তান খোয়ানো মায়েদের। এই যেমন মুন্নি, মাত্র 15 দিন বয়সের শিশু সন্তানকে নিয়ে গেছে একটি চক্র। 2 ছেলের মধ্যে ছোট ছেলে কোল ছাড়া হওয়ার পর পাগল প্রায় মুন্নি। সাথে একটা কাগজ না আমাদের হাতে থেকে একটা সই করে নিল, নিয়ে আমাকে তো আল্লাহ যা কয় কি ইন্ডিয়ায় লিয়া যা মুগা এ না রাহম না তোর বাচ্চা। ক্রাইম ওয়াচ টিমকে তিনি জানান, কমলাপুর রেল স্টেশনের দক্ষিণে টিটিপাড়া থেকে আসা লোকজন নেশা খাইয়ে তার ছেলেকে নিয়ে গেছে। তার এমন তথ্যের ভিত্তিতে এবার ক্রাইম ওয়াচ টিম টিটিপাড়ায়। মুন্নির সন্তান কোথায় এমন প্রশ্নে ভয়ঙ্কর আচরণ শুরু করে দেয় যারা শিশুটিকে ভারতে পাচার করে দিয়েছে তাদের স্বজনরা। এমনকি ক্রাইম ওয়াচ টিমকেও এক হাত দেখে নেয়ার হুমকি দেয় শিশু পাচারের সাথে জড়িতদের স্বজনরা। মুন্নির ভাগ্য খারাপই বলতে হবে। সন্তানের খোঁজ পাওয়া তো দূরে থাক, উল্টো তার উপর ঝাঁপিয়ে পড়ে শিশু অপহরণকারীদের আত্মীয়রা। শিশু চুরি অথবা অপহরণের সুযোগ হাতছাড়া হয়ে গেলে অপরাধী চক্র বেছে নেয় অন্য পন্থা। কারণ কমলাপুর রেল স্টেশন অপরাধী চক্রের কাছে শিশু বেচাকেনার হাট হিসেবে পরিচিত। এই যেমন শিলা, খুলনার মেয়ে, তিনি মা থাকেন ভারতে। রাগ করে বাড়ি ছাড়া হওয়ার পর ভাসমান জীবনই তার নিত্য সঙ্গী। এই জীবনে তার কোলে আসা 2 সন্তানও এখন তার কাছ থেকে যোজন যোজন দূরে। যে লোকটা এখানে আসতো আমার কি দেখা যাইতো, খাবার দেওয়া যাইতো, উনি আর আসছেন এখানে। ওনাকে চিনেন যে আসতো? হ্যাঁ, ওনাকে চিনি, এর নাম আওলাদ। তার সন্তানকেও বিদেশে পাচার করে দিয়েছে বলে জানতে পেরেছেন শিলা। একজনের কাছ থেকে শুনছি যে দুবাই লইয়া গেছে। এই দেখতে ইচ্ছা হয়তো ভাই, আমি তো মা, আমি বুঝি সন্তানের কত কষ্ট। আর শাহনাজের 21 দিন বয়সী ছেলে ইকবালকে বিক্রির পেছনে মায়া নামের এক মহিলা কলকাঠি নেড়েছে বলে অভিযোগ তার। আর বড় ছেলে মারুফকে বিক্রি করা হয়েছে 20,000 টাকায়। ফতুল্লাহ ওই জায়গা আমার ক্লাবের এক মহিলা আমার নিয়ে গেছে, মায়া নাম। ওইখানে নিয়ে গেছে, পরে এখানে আমার প্রথমে 8,000 টাকা দিছে, এরপরে 2,000 টাকা দিছে, 10,000 টাকা সর্বমোট দিছে। দেওয়ার পরে এখনো পর্যন্ত আমার খোঁজখবর নিতে দেয় না, মোবাইল নাম্বারও দেয় না। তার আকুতি, যেখানে যে অবস্থাতেই থাকুক সন্তানেরা অন্তত একটি বারের জন্য হলেও তাদের মুখ দেখতে চান তিনি। দেখার সুযোগ নাই। আমি এই জায়গায় যতদিন আছি ভিক্ষা করতে আমার ছেলেটারে নিয়ে। আবার এমনও আছে অপরাধী চক্রের সাথে জড়িয়ে বাবা তার নিজের সন্তানকেই বিক্রি করে দিয়েছে এমন অভিযোগও করেন কোনো কোনো মা। আমার জামাই আমার বাচ্চা লয়ে গেছিল, একবার ঘুমের ভিতর থেকে আমার বাচ্চা লয়ে গেছিল, তখন একবার পুরোপুরি লেখা হয়ে গেছিল আমার বাচ্চা লয়ে যাব। আরও ভয়ঙ্কর তথ্য হলো অপরাধী চক্র অসহায় মহিলাদের টার্গেট করে তাদের গর্ভে সন্তান ধারণ করায়, পরে সেই সন্তান তারা টাকার বিনিময়ে কিনে নেয়। কতজন আছে না বাচ্চা হয়, বাচ্চা বেচালা সমাজে নিতে পারে না, বাড়ি ঘরে নিতে পারে না, টাকার জন্যই তো এই কাজটা বেশিরভাগ করে। দর্শক, শুধু কি ভাসমান মানুষের শিশুরাই চুরি আর অপহরণের শিকার হয়? ক্রাইম ওয়াচের অনুসন্ধান বলছে না, মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরও তুলে নিয়ে যাচ্ছে অপরাধী চক্র। কিন্তু কিভাবে, কোন প্রক্রিয়ায়? সন্তান আপনার, কিন্তু এই সন্তানকে কিভাবে, কোন প্রক্রিয়ায় আপনার বুক থেকে কেড়ে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করে
ছেলে ধরা অপরাধী চক্র, আর শিশুদের অপহরণ করতে গিয়ে কয়েক দফা গণপিটুনিও খেয়েছে একটি চক্র। তাদের সাথে কথা হয়েছে ক্রাইম ওয়াচ টিমের, তবে শর্ত ছিল তাদের নাম পরিচয় প্রকাশ করা যাবে না। আসলে কতটা ভয়ঙ্কর এই অপরাধী চক্র? রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনের এই মাঠে প্রতিদিন বিকেলে কত শিশু আর কিশোর খেলতে আসে তার হিসাব কে রাখে? তবে বিপত্তি তখনই ঠেকে যখন এসব শিশুদের কেউ সন্ধ্যার সময় বাসায় না ফেরে। যেমনটি হয়েছিল ইকবাল কামরুন দম্পতির বড় ছেলে মাহবুবুল আলম ইমন নির্দিষ্ট সময়ে ঘরে না ফেরায়। গেল বছরের 22শে নভেম্বর বিকেলে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি ইমন। তারপর থেকেই ইমনের আর কোনো খোঁজ পায়নি মা বাবা। বাবু এই ঠিকানাটা কোথায় হবে বলতে পারবা? ওই গাড়ির পাশে যখন গেছে সঙ্গে সঙ্গে ওরা কি কেমিক্যাল দ্বারা অজ্ঞান করে নিছে। শেরেবাংলানগর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র মাহবুবুল আলম ইমনের খোঁজে কত জায়গায় না গিয়েছেন তার বাবা ইকবাল হোসেন। আমি আশঙ্কা করছি আমার বাচ্চা হয়তো পাচার হওয়ার সম্ভাবনা বেশি। দাঁড়ায় ডাকেছি কখন এসে আমার ছেলে এসে কলিং বেলটা চাপ দিয়ে বলে আম্মু। আর গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকার বাসার সামনে থেকে নিখোঁজ হয় রফিকুল রাজিয়া দম্পতির ছোট ছেলে আব্দুল্লাহ। গত বছরের 20শে জুলাই আব্দুল্লাহর চাচা শফিকুল তাকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বাইরে নেয়ার পর আর খোঁজ মেলেনি আব্দুল্লাহর। শফিকুল এসে আমার বাচ্চা কয় যে চাচা আমাকে সদাই কিনে দাও। পরে আমার দেবর কি করলো, সাথে করে নিয়ে দোকানে নিয়ে গেছে, ওন থেকে উদয় হয়ে গেছে। আমার এই ছেলে অপহরণের সাথে আসামি হিসাবে আমার ভাইকে আমি বাদ দেই না, যেহেতু আর মোবাইল দিয়ে কথা বলছে। রফিকুল জানান পাওনা মাত্র 20,000 টাকা চাইতে গিয়েই হয়তো খোয়াতে হয়েছে তার আদরের টুকরোকে। আমি মনে করি যে যেহেতু নাউজের লোকেশন পাইছে আর আমি টাকাও দিয়েছিলাম নাউজের ওদেরকে, এবং ওদের সাথে টাকা নিয়ে কেমন হয়েছে আমি মনে করি ওরাই এই কাম করছে, এবং যাদের কাছে আমি টাকা পাইতাম ওদের সিম দিয়েই আমার কাছে টাকাটা চাইছে। সিমটা ছিল লোকমানের। তিনি জানান আব্দুল্লাহকে অপহরণের পর যে ব্যক্তির মোবাইল ফোন আর সিম ব্যবহার করে 3 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল সেই লোকমানকে এই মামলায় গ্রেপ্তার করা হলেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। অপহরণকারীদেরকে কার্যকরী জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমার ছেলেটা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কার্যকরী জিজ্ঞাসাবাদ হয় নাই। আমি তো জানি যে আমি যেরকম কষ্ট পাই আর কোনো মা যেরকম কষ্ট পায় না, ঘর বাচ্চারাই নে। লোকমানের সন্ধানে এবার ক্রাইম ওয়াচ টিম। জামিনে ছাড়া পেয়ে কোনাবাড়ি এলাকাতেই বসবাস করছেন লোকমান। তিনি দাবি করলেন আব্দুল্লাহ যে নিখোঁজ হয়েছে তাও জানা নেই তার। আপনার মোবাইল থেকে মুক্তিপণ চাইলো, ঘটনার সাথে আপনার বাগিনা জড়িত, আপনার কিছু বলার নাই? না স্যার, এগুলা ভুয়া কথা স্যার। ফরিদপুরের মেয়ে শাহানা বেগম সেতু অভাবের তাড়নায় ঢাকায় আসার পর এই বস্তি থেকে সেই বস্তি। ভাসমান এই জীবনে একে একে তার কোল আলো করে আসা 4 সন্তান মিম, সোহরাব, শারমিন আর মরিয়মকে চুরি করে নিয়ে যায় অপরাধী চক্র। তার প্রথম সন্তান মিম চুরি হয়ে যায় টঙ্গী রেল স্টেশন থেকে। সেখানে তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল সেতুর স্বামী। এর ভিতরে আমি তো আগে আর না, আমি ওর আব্বারে বলছি যে তুমি নিয়ে আসো, আমার কোলে তো বাবু, ওর গরম লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা, আমি যাইতেছি। এনে ওর আব্বা কয় মেয়ে কো। আর দ্বিতীয় ছেলে সোহরাবকেও নিয়ে যায় একটি চক্র, আর সেই চক্রের সাথেও তার নেশাখোর স্বামীর যোগসাজশ ছিল বলে দাবি করেন সেতু। ছেলেটার বয়স 7 মাস। পরে মাজারেতে বৃষ্টির ভিতরে ছেলের আব্বা আর এক বন্ধু আসিল, এই বন্ধুর বউ আবার চুরি করে নিয়ে গেছে। আর মেঝো মেয়ে শারমিনকেও চুরি করে নিয়ে যায় আর একটি চক্র। পরে তার মৃতদেহ পাওয়া যায় সোহরাওয়ার্দী উদ্যানে।
আগে যে মেয়েটা, এই মেয়েটাকে মনে করেন যে বাসায় এক সেরি আইন ওর দাদি রাখছিল, ওই সেরি নিয়ে শাহবাগ পার্কের ভিতরে বইমেলার ভিতরে গলা চিবিতে মাইরে ফেলাই থুইছিল। সবশেষ চুরি হয়ে যায় তার ছোট মেয়ে মরিয়ম। মিরপুর বেড়িবাঁধ থেকে মরিয়মকে নেয়ার পর নারায়ণগঞ্জের দেওভোগে তাকে 15,000 টাকায় বিক্রি করে দেয় প্রতারক চক্রটি। পরে অবশ্য মরিয়মকে উদ্ধার করে সেতুর কোলে ফেরত দেয় র্যাব। মরিয়ম মরিয়ম হওয়ার পরে মনে করেন যে 8 মাস সময় মরিয়মকে চুরি করে নিয়ে যায় এখান থেকে। চুরি করে নিয়ে যাওয়ার পরে 10 দিন পরে পাইছি নারায়ণগঞ্জের র্যাবে উদ্ধার করে দিয়েছে। ভাসমান জীবন তার ভাসমানই থেকে যাবে হয়তো, কিন্তু তার সান্ত্বনার জায়গা এইটুকু যে 4 সন্তানের মধ্যে অন্তত মরিয়ম তার বুকে থাকবে। এই মেয়েটাকে মনে করেন যে কের কাছে দেই নেবে, এই ভয়টা ওই যে গেছে 3টা, আর না যদি এইটাও জায়গা তাহলে আমি পাগল হয়ে আরো বেশি পাগল হয়ে যাব। এই বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে শিশু অপহরণকারী একটি চক্রের সন্ধান পাই আমরা। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ওই চক্রটি কথা বলে আমাদের সাথে। আমার বছর কাজই ছিল যে বাচ্চা খোঁজ করা। সাইনবোর্ড যে স্যার একটা ছেলে আনছি, আর একটা ছেলে আনছি স্যার ফার্ম গেট দিয়া, আমি আসলাম যে ফার্ম গেট দাঁড়াইছি। পরে স্যার এই ছেলেটারে আমরা ওই জায়গা থেকে ডাইরেক্ট সিএনজিতে নিয়ে এসেছি। ছেলেটা সুস্থ অবস্থায় আছে, ওরে কাজ দেওয়ার কথা বললাম। ক্রাইম ওয়াচ টিম জানার চেষ্টা করে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে কোমলমতি শিশুদের তুলে নেয় এই চক্রটি। শরীফে জানি আমার হাতে জানি কি একটা নোমাল থাকে, এই নোমালের মধ্যে জানি কি মিশানো আল্লাহ, কিন্তু আমি তো নোমালে দিলেই ছেলে আমার পাশায়। এই চক্রের এক সদস্য জানান শিশুদের তুলে আনার সময় 2বার গণপিটুনিও খেয়েছেন তিনি। একটা বাচ্চারা ওর আব্বা গেছে ফল দিতে, এবার আমি ডাক দিচ্ছি বলে বাচ্চারা আগ হয়েছে, ওর মা যারা হয়েছে দেয় নাকি, ওর বাচ্চার মা দেয় নাকি, আমি ডাক দিচ্ছি পড়াইছি। আবার পরে তো বাচ্চারা ঘুরছে, আর ওর ভাবে বলছে কি ফলগুলো যদি আর 2 দিন পড়াইলে কোনো পায় না, এটাই মনে করো ফলগুলো আছে। বাচ্চা এই বাচ্চাতে পড়াশোনা আমার থাপাতে ধরছে, 2-4 বছর ধরে মারছে। মারার পরে ওইখানে আবার লোক আবার চিনে আমার দিকে করে এই লোক না করে আমার কুশার সাথে আমার যে একটা দাঁত হয়েছিল আমাদের। শিশুদের কিভাবে তুলে নেওয়া হতো তা দেখছিলেন এতক্ষণ। শিশুদের তুলে নেওয়ার পর কি করে এই চক্রসহ অন্য অপরাধীরা? শিশু চোর আর অপহরণকারীরা শিশুদের তুলে নিয়ে মূলত 3টি প্রক্রিয়ায় তাদের উদ্দেশ্য হাসিল করে। এর মধ্যে প্রথম ধাপে মুক্তিপণ নেওয়া হয়, আর শিশুটি যদি দেখতে সুন্দর আর স্বাস্থ্য ভালো হয় তাহলে তাকে বিদেশে পাচার করে দেয় অপরাধী চক্র। নিজেরা ধরা পড়ার আশঙ্কা থাকলে শিশুদের হত্যা করতেও কোণঠা বোধ করে না মানুষরূপী হায়নারা। এমন ভয়ঙ্কর অপরাধীদের রুখে দেওয়ার কোনো পথই কি খোলা নেই? ডালিম বেগম আর আকবর আলী কাজ করেন নারায়ণগঞ্জের মদনপুরের কেওঢালা এলাকার ইটভাটায়। শ্রমজীবী এই দম্পতি তাদের ছোট ছেলে বায়েজিদকে পাঠান পাশের গোকুলচন্দ্র দাসের মোড় থেকে গাভীর দুধ আনতে। তারপর আর খোঁজ মেলেনি বায়েজিদের। 21 দিন অপহরণকারী চক্রের বন্দিশালায় আটক থাকে শিশু বায়েজিদ। মুক্তিপণ দিয়ে 21 দিন পর অপহরণকারী চক্রের কবল থেকে ছাড়া পায় বায়েজিদ। দুধ আনতে গেছিলাম, হিন্দ একটা কালাগারে একটা অ্যাম্বুলেন্স আইতেছে, অ্যাম্বুলেন্সে করে আমার লেগেছে। স্যার আইসে আর পরের পর আমার আপনারা কান্দেন না, স্যারেরা গেছে 5টা গাড়ি গেছে। এই সিটাগাং রোড যে ব্রিজটি আছে না, ব্রিজের তলে ফেলাই দিয়ে গেছে। তা দিয়ে আবার আমার ফোন দিয়েছে যে বেডি তোর পোলা দিয়েছি অমুক জায়গায়। অপহরণের পর তাকে চেতনানাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে জানায় বায়েজিদ ও তার মা ডালিম বেগম। আগে থাপড়াইছে ইঞ্জেকশন, তারপরে লয়ে গেছে এক আস্তানায় বাড়িতে। বায়েজিদকে মুক্তিপণ নিয়ে ছাড়িয়ে আনার সূত্র ধরে র্যাব হানা দেয় শিশু অপহরণকারী চক্রের আস্তানায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকার জাকির বানেসা দম্পতির বাড়িতেই মূলত শিশু বায়েজিদ সহ অন্য অনেক শিশুদের রাখা হতো বলে জিজ্ঞাসাবাদে জেনেছে র্যাব। এই চক্র গেল 6 মাসে 17টি শিশুকে অপহরণ করেছে, যার মধ্যে 9টি শিশুকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে, 2টি শিশুকে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে মারা যায়, আর 6টি শিশুকে
দেশের বাইরে পাচার করে দেয়। কিছু ইঞ্জেকশন ইউজ করতো, একটু বিশেষ টাইপের কিছু ইঞ্জেকশন, এবং এই ইঞ্জেকশনগুলোর ইফেক্টটাও একটু ডিফারেন্ট। এটা বাচ্চারা একটু মানে ঘুমিয়ে যাবে না, বাচ্চাটা ইঞ্জেকশন দেওয়ার পরে আপনার সাথে হাঁটতেও থাকবে, তার সেন্সও কাজ করবে না যে চিৎকার করার বা অন্যান্য কোনো কিছু, আপনার পাশ দিয়ে হেঁটে বাচ্চাটা হাত ধরে চলে যাবে। এটা একটু ভয়াবহ। কোন ধরনের শিশুকে টার্গেট করে এই অপরাধী চক্র? জিজ্ঞাসাবাদে কি বলেছে ধরা পড়া চক্রটি? এই চক্রটা মূলত লঞ্চঘাট বা রেল স্টেশন, বাস স্টেশন, যেগুলো একটু জনবহুল জায়গা, এই জনবহুল জায়গাগুলোতে তারা ওত পেতে বসে থাকে। যখন কোনো বাচ্চাকে দেখে যে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, তখন এই বাচ্চাকে তারা টার্গেট করে। এই বাচ্চাকে টার্গেট করে তাদের যে কৌশল আছে, বিভিন্ন কেমিক্যাল বা ইঞ্জেকশন, এগুলো প্রয়োগ করার মাধ্যমে এই বাচ্চাগুলোকে তারা নিয়ে আসে। এর আগে ক্রাইম ওয়াচ টিমের সাথে শিশু অপহরণকারী যে চক্রটির কথা হয়েছিল, তারা জানায় মূলত 4টি স্তরে কাজ করে তারা। কথা দেবো, এটা গাড়ি লইল ওরা, 2টা বাচ্চা নিয়েছে, একটা 3টা বাচ্চা নেওয়া দিল, কই শরীফের বাচ্চা রাখলো 2টা, আর জেসমিনে লইল ওরা। এই ইংলিশে একটা লইয়া আমি আর আমি ধরে রাখছি, দিচ্ছি আমি দেখুন 19-20 দিল, কিন্তু আপনি নিয়ে যাবো। হ্যাঁ, 19-20 করলে আমার নষ্ট হয়ে যাবে। ওরা 3টা বাচ্চা ওর পরে আসলে করে 3 টাকা ওই দিলে বাইরে ভাড়া দেওয়া বাচ্চা সোনার লেগা দিছি 60,000 দিত, 70 মানে গাড়ি ভাড়া মুড়ি ভাড়া মিলে হেরা সার লইতো সব। ওই নিলয় নামে একটা ছেলের কাছ থেকে নেওয়া হয়েছে স্যার 18,000 টাকা, আর এই টাকাটা স্যার উঠেছে যাত্রাবাড়ি থেকে। শিশু চুরি, অপহরণ ও শিশু বিক্রির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। এই সংস্থাটি জানায়, এবছরের প্রথম 3 মাসে 30টি শিশু অপহরণের শিকার হয়েছে, আর 2016 সালে শিশু অপহরণের ঘটনা ছিল 183টি। ভারত, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ, মূলত এইগুলো হচ্ছে আমাদের শিশু পাচারের ডেস্টিনেশন। এই দেশগুলোর সাথে যদি সরকারি পর্যায়ে আলোচনা করা হয় এবং কিছু বোঝাপড়া করা হয়, তাহলে যারা পাচার হয়েছে তাদেরকে যেমন ফিরিয়ে আনা সম্ভব, নতুন করে শিশু পাচারের ক্ষেত্রটাও তাদের জন্য, পাচারকারীদের জন্য একটু কঠিন হয়। উদ্বেগ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলছেন, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড রুখতে হলে সরকারের পাশাপাশি সামাজিক এবং ব্যক্তি প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুঃখজনক সত্য যে মুক্তিপণ দাবি করছে, কিন্তু মুক্তিপণ দিতে রাজি হচ্ছে মানুষ বাধ্য হয়ে আইনের আশ্রয় না নিয়ে। তারা ওই বাচ্চার কথা চিন্তা ভাবনা করে তারা মুক্তিপণ দিয়ে রাজি হচ্ছে, কিন্তু মুক্তিপণ দেওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চাকে মেরে ফেলেছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই ব্যাপারে আমি মনে করি কার দায়িত্ব এগুলো? রাষ্ট্রকে শুধু আইন করলে, নীতিমালা করলে চলবে না, রাষ্ট্রকে এটাকে প্রয়োগ করতে হবে আর কি। এই আইনটা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না, কোথায় গলদ আছে, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব এই গলদগুলোকে চিহ্নিত আমরা করেই দিচ্ছি। রাষ্ট্রের দায়িত্ব গলদগুলোকে বন্ধ করতে হবে, কারণ এটা রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এত শিশু ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র তো কমিটেড। যতটা আমরা বলছি ঠিক বাস্তবে ততটা আমরা পাচ্ছি না, কিছু কিছু ক্ষেত্রে যে পাচ্ছি না তা বলবো না, তো সবটা আমরা পাচ্ছি না। তো এই ব্যাপারে সরকারকে দেখতে হবে। দর্শক, আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন, চোখ কান খোলা রাখুন, কেউ যেন আপনার সন্তানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimeWatch@ntvbd.com এই ঠিকানায়। আর এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।